রান্না শুরু করো শুরু করো শুরু করো। হ্যালো 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 বাচ্চারা, হ্যাঁ ওইটার এই দিক ছেড়ে নাও না। সমস্যা নেই, খুবই কম। শুরু শুরু শুরু। হ্যাঁ 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 ঠিক আছে তারা। হ্যালো 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 বাচ্চারা, কি অবস্থা? কেমন আছি সবাই? কি অবস্থা সবার? ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম। এই তো আমি ভালো আছি, তোমাদের সবার কি অবস্থা? তোমরা সবাই হয়তো ভাবতেছো যে ক্লাস কে নিবে। ক্লাস আজকে প্রথম ক্লাস বলা হয়েছে, কে নিবে? ক্লাস নিবে হচ্ছে সৈকত আব্দুল্লাহ, তাই না? তোমাদের সৈকত ভাইয়া নিবে, কিন্তু ও হচ্ছে ভাতিজা, মুরব্বি কে? মুরব্বি হচ্ছে চাচ্চু। তো যেখানে চাচ্চু আছে সেখানে একটা বাচ্চা ছেলে ওই সৈকত আব্দুল্লাহ আমার ভাতিজা এসে ক্লাস নিবে তা হবে না। যেখানে চাচ্চু আছে, মুরব্বি আছে, মুরব্বি ওপেনিং করবে, মুরব্বি ক্লাস নিবে, আর কোনো কথা হবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস নিবে কে? আজকের ক্লাস নিবে হচ্ছে মুরব্বি। মুরব্বি মুরব্বি আর কি ভাই হ্যাঁ, বিয়াও করবেন আপনার আগে, প্রেম প্রীতিও সবার আগে করবেন আপনি, আপনার চাচ্চু মিলা, আপনার ভাতিজা মিলা। তো আমরা কি ফাও নাকি ভাই? ধন যান, ক্লাস নিব আজকে আমি। দেখো অন্য কাউরে ক্লাস নিতে দিব না। না 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 তোমার কি? বিষয়টা ভেবে না দেখতে না 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 এখন দেখো, আমি হচ্ছি মুরব্বি, আমার কাছে তুমি বড় জোর আবদার করতে পারো, রিকোয়েস্ট করতে পারো, তারাই দিতে পারো না। মুরব্বি আজকের ক্লাসটা নেই। না, কোনোভাবেই না। ওপেনিং মুরব্বি করবে। এই বাচ্চারা, ওপেনিং কে করবে? চাচ্চু। চাচ্চু ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে? ভাই ওরা গত বছর আর্কাইভ ক্লাস করে দেখছে এই টপিকে আমি বস। দেখা যাক তাইলে কমেন্ট বক্সে একটা লড়াই হয়ে যাক। তোরা যারা দেখিসনি সেটা হচ্ছে আগের দিন আমারে অনেক রিকোয়েস্ট করে গত বছর সেম যে চাচ্চু আপনি মুরব্বী মানুষ, আমিই নেই। তো ভাবলাম এরা তো সবাই আমার ভাতিজা, এদের ভবিষ্যৎ আমার হাতে, আমি দেখে শুনে এদেরকে বিয়ে শাদী করাবো, এদের ভবিষ্যৎ সবকিছু ঠিকঠাক করব। তাহলে তো একটু সুযোগ না দিলে হয়? দিস ওমা, সুযোগ দেওয়ার পরে তারা দুজন মিলে আমার ক্লাসেই ঢুকতে দেয় না। তো এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, মুরব্বী যা বলবে তাই হবে, ক্লাস আমি নিব, কোনো কথা হবে না। ভাইয়া বাবা মা শিখাইছে যে হ্যাঁ। মুরব্বীরা দয়ালু হয়, মুরব্বীরা যেগুলো করে ফেলছে। এখন তো আমাদের সময় ভাই, একটা সময় গেছে এইসব টপিকের উপর শত শত ক্লাস নিছেন। এখন যদি জায়গা না ছাড়েন ভাই, তাইলে আমাদের মতো জুনিয়র টিচাররা উঠবে কিভাবে? তোর বাবা মা যে মুরব্বীর কথা বলছে আমি সেই মুরব্বী না, আমি হচ্ছে ভণ্ড মুরব্বী। ক্লাস আমি নিব, কোনো কথা হবে না এখানে। কোনো ভণ্ড মুরব্বী ভাই, এসব গল্প বাদ। তাহলে বিচার কি? দাঁড়া, কোর্সের নাম কি? টার্গেট ডিউ। টার্গেট ডিউ ডিউ টি শার্ট কে বসছে? চাচু বসছে। ক্লাস কে নিবে? চাচু নিবে, আর কোনো কথা নেই। ভাই আপনি তো পড়াশোনা শেষ করে ফেলছেন, বলে আমাদের ফেক মোটিভেশন কেন? এখানে কি করো তোমরা? বেরো, ক্লাসের মধ্যে এসে ডিস্টার্ব করে। বুঝলাম না ভাই কাহিনী। এসব চাচ্চু বাচ্চু চলবো না। বেরো এখান থেকে, বেরো, ক্লাস থেকে বেরো। দুনিয়ায় তুই আগে আইছত না আমি আগে আইছি? চাচা আগে না ভাতিজা আগে? কে আগে? কে আগে? এই ডিম আগে না মুরগি আগে? ভাই আপনাদের চাচা আগে না ভাতিজা আগে? গল্প শেষ, ক্লাস নিব আমি। চাচা ভাতিজার এইসব এই বেরো তো, বেরো তো। এই যে ঢাবিয়ান জার্সি পরা কে আছে? কে কে আসছে? ওরা ঢাবিয়ান হইতে আসছে এই জায়গায়। সো যে ঢাবিয়ান জার্সি পরা আছে সেই নিবে ক্লাস। এই যাচ্ছি তো আমার কাছ থেকে কাইরা নিয়ে গেছে। ওকে, সো আমরা তিনজন দেখা হবে। এক্স্যাক্টলি আজকে তিনজন মিলেই ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। আমি ক্লাস নিব, বাট ক্লাসের শুরু কিন্তু আমার দুই বস করছে, ঠিক আছে? সো ইনশাল্লাহ সেরা একটা ক্লাস হবে, জম্পেস একটা ক্লাস হবে। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে এই কোর্সে। আমরা ইনশাল্লাহ এতটুকু ওয়াদা করতেছি, আমরা তিনজন কেমিস্ট্রিতে তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গিয়ে এমন কোনো কোশ্চেন পাবা না, এমন কোনো প্রশ্ন পাবা না যেটা তোমার কমন আসে নাই, ঠিক আছে? সো দ্যাটস আওয়ার ওয়াদা, প্রমিস। সো তোমাদের কাজ হচ্ছে আমরা যেভাবে পড়াবো, যেভাবে গাইড করবো, শুধু আমাদের সাথে সাথে পড়ে যাওয়া, আমাদের গাইডলাইন অনুসরণ করা, ঠিক আছে? ওকে বাচ্চারা, তাহলে ক্লাস করো। টার্গেট ডিউ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই যাত্রা তোমরা শুরু করছো, এই যাত্রার প্রথম স্টেপ, প্রথম ক্লাস তোমার লাইফের একটা বেস্ট ক্লাস হইতে যাচ্ছে। কারণ ক্লাস নিতে যাচ্ছে কে? সৈকত। সৈকত তো ভালো কেন পড়াও? কারণ তার চাচ্চু আমি।
ঠিক আছে বাচ্চারা, ক্লাস করো, দেখা হবে Okay. পরবর্তী কোনো একটা ক্লাসে। ইনশাআল্লাহ। আমরা দুজন ক্যামেরার পেছনে আছি, কমেন্ট বক্সে আছি। হ্যাঁ, কমেন্ট বক্সে কথা হবে। ওকে ওকে। ওকে ইনশাল্লাহ। তো ভাইয়ারা চলেন আজকে আপনাদের সাথে শুরু করি আমাদের আজকের ক্লাস। ওকে ওকে ভাইয়ারা, সাউন্ড কি ঠিক আছে? তোমরা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানায় দাও সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে কিনা আমরা একটু সবাই কমেন্ট করে জানাই দেই সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, উড়াদুরা লেভেলের একটা ক্লাস হবে আজকে ইনশাল্লাহ, ফাটাফাটি লেভেলের ক্লাস হবে। চলো ওকে, হ্যাঁ ভাইয়া সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ফাইন, ওকে আলহামদুলিল্লাহ। সো লেটস জাম্প ইনটু দ্য লেকচার। ওকে, সো বিসমিল্লাহ করতে যাচ্ছি আজকে আমরা আমাদের ভার্সিটির জার্নির বিসমিল্লাহ করতে যাচ্ছি। সো সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে লেকচারটা শুরু করবা। ওকে, আচ্ছা এখন শোনো, এই মোমেন্টসে আমাদের যেই মোমেন্টে তোমরা সবাই আসো, আমি কে ভালো স্টুডেন্ট, কে এইচএসসিতে ভালো করে পড়াশোনা করছো, কে এখন কার কি অবস্থা, এগুলো আসলে এখন দেখার বিষয় না ভাইয়া। তুমি যদি এই সময়ে ঠিকমতো পড়াশোনা না করো, একাডেমিক লাইফে যতই ভালো পড়াশোনা করো না কেন, তোমার কোনো লাভ নাই, তুমি চান্স পাবা না। এই লাস্ট মোমেন্টে যে সব থেকে বেশি ইফোর্ট দিবে, যে সব থেকে বেশি পরিশ্রম করবে, সফলতা তার কাছেই আসবে। সো তোমরা আগে কে কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, একাডেমিকে কার কত বেশি প্রিপারেশন ছিল, এইগুলা এখন আমরা আর কাউন্ট করতে চাচ্ছি না। তুমি নতুন করে এখন আবার স্টার্ট করবা। যদি তোমার একাডেমিকের বেসিক ক্লিয়ার থাকে, তাহলে তোমার এখন লেকচারগুলো বুঝতে সহজ হবে, তুমি তাড়াতাড়ি লেকচার শেষ করে বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা। সো তুমি যদি চিন্তা করো আমার একাডেমিকে প্রিপারেশন ভালো, আমি একটু ঢিলামি দেই, না ভাইয়া, তুমি যখন ঢিলামি দিবা আরেকজন কিন্তু বসে নাই, তোমার আরেকজন বন্ধু কিন্তু বসে নাই, ওই রাজশাহী একটা ছেলে বসে নাই, খুলনার একটা ছেলে কিন্তু বসে নাই, প্রত্যেকে কিন্তু ঝাঁপাই পড়ছে। এই মোমেন্টে প্রত্যেকে অনেক বেশি সিরিয়াস। সো যে বেশি সিরিয়াস থাকবে, যে পড়াশোনাতে বেশি সময় দিবে, যে বেশি পরিশ্রম করবে, সফলতা তার কাছেই আসবে, তোমাদের কাঙ্ক্ষিত ঢাকা ইউনিভার্সিটি তার কাছেই যাবে। সো এখন আমরা প্রত্যেকেই একটা সেম গ্রাউন্ডে আছি, সেম লেভেলে আছি, এই সেম লেভেল থেকে আমরা আবার পড়াশোনা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং তুমি যদি আগে পড়াশোনা করেও থাকো, তুমিও এখন যেই জায়গায় আছো, যে পড়াশোনা করে নাই সেও এখন একই জায়গায় আছে। অ্যাডমিশন জার্নিটাই এরকম, এই জার্নিতে এই জায়গা থেকে যে বেশি পরিশ্রম করবে সেই গেইনার হবে, ঠিক আছে? সো এই কথাটা একটু বলে রাখলাম তোমাদেরকে। তো তোমরা প্লিজ এই জিনিসটা একটু মাথায় রাখো, আগে একাডেমিক লাইফে কে কী করছো এগুলো ভুলে যাও। অ্যাডমিশন লাইফটা একটু ডিফারেন্ট, অ্যাডমিশন লাইফে যত বেশি ঢিলামি দিবা, তোমার লাইফটা তত বেশি অন্ধকারের দিকে যাবে। ওকে, সো তোমাদের জন্য আমার সাজেশন হচ্ছে, ভাই এখন থেকে ঝাঁপায় পড়ো, ডেইলি অ্যাটলিস্ট 6 ঘন্টা নিজের পড়তে হবে, অ্যাটলিস্ট 6 ঘন্টা নিজের পড়াশোনা করতে হবে। তুমি অনলাইন ক্লাস করো, অফলাইন ক্লাস করো, হোয়াট এভার ইট ইজ, তুমি যা ইচ্ছা তা করো, তার বাইরে যেমনি হোক দিনে 6 ঘন্টা নিজের জন্য বের করতে হবে। যেই 6 ঘন্টা তুমি মোবাইল টোবাইল সব অফ করে, সব কিছু থেকে ডিসকানেক্টেড হয়ে ওই 6 ঘন্টা তুমি শুধুমাত্র পড়াশোনা করবা। এই 6 ঘন্টা যারা পড়াশোনা করবে তারা বিশ্বাস করো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, এটা আমি লিখে দিলাম। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবা যদি তুমি প্রতিদিন 6 ঘন্টা পড়াশোনা করতে পারো। ওকে, এবং আরেকটা ছোট্ট স্ট্র্যাটেজি বলে দেই, সেটা হচ্ছে প্রচুর রিভিশন করতে হয় অ্যাডমিশনের সময় গিয়ে, ঠিক আছে? কারণ অনেক টপিক, অনেক জিনিস তোমাকে নতুন করে মাথায় ঢুকাইতে হয়। তো এই নতুন করে তুমি যখন মাথায় ঢুকাইতে যাবা সব কিছু, তখন তুমি দেখবা তুমি যখন গ্যাপ দিবা, সাপোজ আজকে একটা লেকচার পড়লা, এটা ধরো 1 মাস ধরলা না, পরবর্তী 1 মাস পরে গিয়ে দেবে এই চ্যাপ্টার সব ভুলে গেছো। সো এই জন্য নিয়ম হচ্ছে প্রতি 1 উইক পর তোমাকে রিভিশন করতে হবে। প্রতি 1 উইক পর বিগত যা পড়ছো সব রিভিশন করবা, আমাদের নোটগুলো রিভিশন করলেই হবে। প্রতি 1 সপ্তাহ পর ভাইয়ারা ক্লাসে কি পড়াইছে এগুলো রিভিশন করবো। প্রতি 1 সপ্তাহ পর ভাইয়ারা কি পড়াইছে রিভিশন করব। তোমার প্রতি একটা সপ্তাহে একটা দিন তোমাকে বরাদ্দ রাখতে হবে শুধুমাত্র রিভিশন পারপাসে, শুধুমাত্র ওই দিন তুমি রিভিশন দিবা, যা পড়ছো ততদিন সব রিভিশন দিবা একদম কন্টিনিউয়াসলি। ধরো তুমি 3 মাস পরে গিয়ে রিভিশন দিতে বসছো, ওই 3 মাস আগে থেকে যা পড়ছো সব ধরে রিভিশন দিবা। এতে দেখবা কি তুমি প্রতি উইকে যখন এইভাবে রিভিশন দিতে আগাবা, ওই পড়াগুলো তোমার মাথায় একদম পার্মানেন্টলি সেট হয়ে যাবে, তোমার মাথায় একদম পার্মানেন্টলি ঢুকে যাবে। তুমি জীবনও চাইলেও এগুলোর মাথা থেকে বের করতে পারবা না। তুমি দেখবা অঙ্কের অ্যান্সার মুখস্থ হয়ে গেছে, তুমি দেখবা একটা প্রশ্ন দেখেই তুমি ঠিপধাপ উত্তর করে ফেলতে পারতেছো। তোমরা অনেকেই বলো ভাই আমার অ্যাকুরেসি ভালো না, এমসিকিউ ঠিক মতো ভালো করে দাগাইতে পারি না। এর মেইন রিজন হচ্ছে তুমি বেশি রিভিশন দাও না। যারা বেশি রিভিশন দিবে, যারা বারবার পড়াটাকে রিপিট করবে,
তারাই অ্যাডমিশনে তারাই সব থেকে ভালো করবে, তাদের অ্যাকুরেসি সব থেকে বেশি হবে। সো প্রচুর পরীক্ষা দিবা এবং হচ্ছে রিভিশন দিবা, এই দুটো জিনিস হচ্ছে অ্যাডমিশনের সব থেকে মেইন বেসিক ওয়েপন। এবং এই দুইটা বেসিক ওয়েপনেই তোমরা দুর্বলতা দেখাও। তোমরা ক্লাস করো, তোমরা রেগুলার পড়তেছো, বাট তারপরেও তুমি অ্যাডমিশনে গিয়ে সাকসেসফুল হবে না, তোমার সাকসেস আসবে না। বিকজ কারণ কি জানো? কারণ তুমি রিভিশন দাও নাই। এই রিভিশন না দেওয়ার কারণে তুমি দেখবা তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারতেছো না, পরীক্ষায় ভালো করতে পারতেছো না। জিনিসটা আমার মনে আছে কিন্তু আমি দাগাইতে পারতেছি না। তো এই জন্য প্রচুর রিভিশন দিতে হবে। যখন এভাবে কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে থাকবা, তুমি দেখবা একটা জেম হয়ে গেছো, তুমি দেখবা একটা সুপারম্যান হয়ে গেছো। ঠিক আছে? সো এই জিনিসটা ফলো করবা, প্রতি উইকে একদিন করে রিভিশনের জন্য সবাই ফিক্সড রাখবো। ওকে? তো আমি জাস্ট শুরুতে একটু কিছু কথা তোমাদের বলে নিলাম শুরুর দিকে। এটা আশা করি তোমাদেরকে অনেক হেল্প করবে ইনশাল্লাহ। তুমি যারা এই স্ট্র্যাটেজিটা ফলো করবা, রিভিশন স্ট্র্যাটেজি, তারা দেখবা তুমি অনেক ভালো করতেছো এবং সেদিনে এসে আমাকে থ্যাংক ইউ দিয়ে যাবা যে ভাইয়া আপনি বলছিলেন, এটা আমার জন্য অনেক কাজে দিছে। ঠিক আছে? এটা প্রত্যেকের জন্যই কাজে দিবে। তো প্রচুর পরীক্ষা দিতে হবে, কোনো পরীক্ষা মিস দেওয়া যাবে না। আর উইকে একদিন করে করে রিভিশন দিতে হবে। প্রতি উইকেই বিগত যা পড়ছো সব রিভিশন, মানে ওই সপ্তাহে যা পড়ছো না, তার আগের সপ্তাহে যা পড়ছো, তার আগের সপ্তাহে যা পড়ছো, সব রিভিশন দিবা অ্যাট এ টাইম। একদিন তোমার জন্য ওই দিনটা তুমি ফিক্সড করে রাখবা। ঠিক আছে? ওকে ভাইয়ারা, চলো শুরু করি আমরা আমাদের আজকের লেকচার। হ্যাঁ, তো সবাইকে আসসালামু আলাইকুম বলে আমি আমার লেকচারটা শুরু করতে যাচ্ছি। সবার জন্য অনেক শুভকামনা দিয়ে আমি আমার আজকের লেকচার শুরু করতে যাচ্ছি। তো আজকের লেকচারে আমরা যেই টপিকটা নিয়ে সবার আগে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। কি নিয়ে আলোচনা করবো বলো তো ভাইয়ারা? পর্যায় সারণী। ওকে, তাহলে আমরা একদম প্রথমেই আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, তার নাম কি বলো তো? তার নাম হচ্ছে ভাইয়া পর্যায় সারণী। তো আমরা এই পর্যায় সারণী নিয়ে এখন আলোচনা করব। ঠিক আছে? এই পর্যায় সারণী নিয়ে এখন আমরা আলোচনা করব। এখন দেখো, তুমি যখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়তে যাবা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়তে গেলে সব সময় তুমি খেয়াল করবা, সবার আগে তোমার যেই জিনিসটা লাগে সেটা কি জানো? সেটা হচ্ছে পর্যায় সারণী লাগে। এখন এই পর্যায় সারণী সম্পর্কে আমাদের একটা আইডিয়া নেওয়া লাগবে। তো তার আগে আমি তোমাদেরকে দুইটা কোশ্চেন করতে চাই। প্রথমেই দুইটা সিম্পল কোশ্চেন ছুড়ে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মৌল কতটি এবং প্রকৃতিতে কতটি মৌল পাওয়া যায়? এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মৌল কতটি এবং তার মধ্যে কয়টা প্রকৃতিতে পাওয়া যায়? এই কোশ্চেনটা একটু তোমরা উত্তর দাও। ওকে, এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মৌল কতটি এবং প্রকৃতিতে আমাদের কতটি মৌল পাওয়া যায়? ন্যাচারালি কয়টা পাওয়া যায় প্রকৃতিতে? ন্যাচারালি আমাদের এরকম কয়টা মৌল পাওয়া যায় এবং এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল কতটি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই মোটামুটি কম বেশি সঠিক উত্তর দিচ্ছ। ওকে, দাঁড়াও। আচ্ছা, ওকে। সো প্রকৃতিতে পাওয়া যায় 98টা, এখন পর্যন্ত 118টা, প্রকৃতিতে পাওয়া যায় 98টা। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ফাইন। আচ্ছা, ন্যাচারালি হচ্ছে 98। আচ্ছা, আমাদের বইতে 98 আছে, কিন্তু তুমি যখন ইন্টারনেট ঘাটবা তখন দেখবা ম্যাক্সিমাম জায়গাতেই 94 দেওয়া। যেহেতু আমাদের বইতে 98টা দাও, 98টা দাও, সো আমরা 98টাই বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে 118টা, রাইট? আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। তোমরা মোটামুটি সবাই সঠিক উত্তর দিছো, মাশাল্লাহ। ওকে, ফাইন, ঠিক আছে, গুড। তাহলে আমরা প্রথম এটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে, তুমি যখন পর্যায় সারণী নিয়ে কথা বলতে যাবা, তো তখন দেখো এই পর্যায় সারণী কিন্তু একটা হিস্ট্রি আছে। আমার যে মৌলগুলো আছে, যে এলিমেন্টসগুলো আছে আমাদের, এই মৌলগুলাকে সবসময় আমাদের চেষ্টা ছিল যে মৌলগুলোকে কিভাবে সাজানো যায়, কিভাবে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়। তো তার জন্য আমাদের বিখ্যাত 4টা থিওরি আছে। ঠিক আছে? কয়টা বলো তো ভাইয়ারা? 4টা। মানে 4জন বিজ্ঞানী তোমার কি করছে, এই মৌলগুলোকে সাজানোর চেষ্টা করছে। ঠিক আছে? যেমন আমি যদি বলি, প্রথমটা হচ্ছে ডোবেরাইনার। এই যে ডোবেরাইনার, এই ব্যক্তি উনি 1817 সালে, হ্যাঁ, সে যখন তোমার মৌল নিয়ে কাজ করে, তখন 53টা মৌল ছিল, 53টা মৌল ছিল। ঠিক আছে? সে ওই মৌলগুলো থেকে সে চেষ্টা করছে ওই মৌলগুলোকে কোনোভাবে কি সাজানো যায় কিনা, একটা গ্রুপের আন্ডারে আনা যায় কিনা। তো প্রথম যে ল এই মৌলগুলো সাজানোর জন্য, সেটাকে বলা হয় ল অফ ট্রাইয়েডস।
ল অফ ট্রাইয়েডস, যেটাকে বলা হয় বাংলায় বলে ডোবেরাইনার ত্রয়ী সূত্র। ডোবেরাইনার ত্রয়ী সূত্র, ঠিক আছে, যেটা দেওয়া হয়েছে 1817 সালে, এবং যার ভিত্তি ছিল পারমাণবিক ভর। সে পারমাণবিক ভরের আলোকে সে চেষ্টা করছে কিছু একটা করার। এখন সে কিছু একটা কি করার সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। পরবর্তীতে তোমার আসছে ল অফ অক্টেভস, যেটা দিচ্ছে হচ্ছে নিউল্যান্ডস। কে দিছে বলো তো ভাইয়া? জন নিউল্যান্ডস। কত সালে দিছে? 1865 সালে, ঠিক আছে, 1865 সালে আরেকটা বেটার ভার্সন নিয়ে আসছে, যেটাকে বলা হয় ল অফ অক্টেভস, যার ভিত্তি হচ্ছে, এটার ভিত্তিও পারমাণবিক ভর, এবং তখন পরমাণু ছিল 56টা, সে 56টা পরমাণু নিয়ে কাজ করছে। এরপরে আসে আমাদের মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। দিমিত্রি মেন্ডেলিভ, তোমরা সবাই জানো দিমিত্রি মেন্ডেলিভের কথা শুনছো সবাই। সে 1869 সালে সে সর্বপ্রথম কি করলো? তোমার একটা পিরিয়ডিক টেবিলের ধারণা দিল। পিরিয়ডিক টেবিলের ধারণা দিল, ঠিক আছে। তার সে যখন কাজ করছে তখন পরমাণুর সংখ্যা ছিল 65টা, এবং তারও ভিত্তি ছিল পারমাণবিক ভর। তো সে একটা নতুন ফর্মুলেশন নিয়ে আসছে এই মৌলগুলোকে সাজানোর জন্য, ওকে। অ্যান্ড দেন তারপরে আসে আমাদের হচ্ছে হেনরি মোসেল হচ্ছে 1913। ওকে, হেনরি মোসেল কত সালে করছে বলো তো? 1913 সালে করছে। তো এই হেনরি মোসেল 1913 সালে কি করছে ভাইয়া? এই ওস্তাদ কি করছে 1913 সালে? হেনরি মোসেল কি করছে? এই হেনরি মোসেল 1913 সালে তোমার মডার্ন আধুনিক পিরিয়ডিক টেবিল দিছে, এবং যার ভিত্তি ছিল পারমাণবিক সংখ্যা। যার ভিত্তি কি ছিল বলো তো ভাইয়ারা? পারমাণবিক সংখ্যা। তাহলে সে সর্বপ্রথম পারমাণবিক সংখ্যার ভিত্তিতে একটা মডার্ন বা আধুনিক পিরিয়ডিক টেবিল বা আমাদের পর্যায় সারণী দিছে, ঠিক আছে। তো এখন আমরা এই প্রত্যেকটা এগুলো থেকে মাঝে মাঝে তোমাদের ছোটোখাটো কিছু প্রশ্ন চলে আসতে পারে। তোমরা কিন্তু এই জিনিসগুলো স্কিপ করে গেছো। সো এই জিনিসগুলোকেই এখন তোমাদেরকে ভাইয়া একটু তাড়াতাড়ি এক নজরে জিনিসগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথমেই আসো ল অফ ট্রাইয়েডস মানে ডোবেরাইনার ল অফ ট্রাইয়েডসটা কি? তো আমরা একটু দেখি প্রথমেই আমাদের সেই বিখ্যাত ডোবেরাইনার্স ট্রাইয়েডস বা ডোবেরাইনার ত্রয়ী জিনিসটা কি। হ্যাঁ, তো ওস্তাদ কি করছে? ওস্তাদ এটা ব্যাপক থিওরি দিচ্ছে। ওস্তাদ বলছে কি? বলছে যে আমরা যদি হ্যাঁ তোমার তিনটা মৌলকে পাশাপাশি রাখি, একই ধর্মের তিনটা মৌলকে যদি পাশাপাশি রাখি, তাহলে প্রথমটা এবং শেষেরটার ভরের গড় হবে মাঝখানেরটা। প্রথমটা এবং শেষেরটার ভরের গড় হবে মাঝখানেরটা, ঠিক আছে। কি বলছে? আমরা যদি একই ধর্মের মৌলগুলোকে, যেই মৌলগুলোর ধর্ম প্রায় কাছাকাছি, তাদেরকে যদি আমরা পাশাপাশি পরপর রাখলে প্রথমটা এবং শেষেরটার ভরের গড় হবে মাঝখানেরটার ভর, ঠিক আছে। তো এইটা কিভাবে করছে? এই যেমন দেখো, আমার কাছে সাপোজ তিনটা মৌল আছে, একটার নাম এ, একটার নাম বি, একটার নাম সি। তাহলে এ আর সি এই দুইটার ভর যোগ করে 2 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে তুমি বি এর ভর পাওয়া যাবা, ঠিক আছে ভাই। কেমনে? চলো একটু তোমাদের দেখাই। হ্যাঁ, এখন খেয়াল করো, প্রথমে এটার দিকে তাকাও। তুমি দেখো তো পটাশিয়ামের ভর কত আর লিথিয়ামের ভর কত? লিথিয়ামের ভর কত? 6.9 যোগ পটাশিয়ামের ভর কত বলো তো? 39 দেওয়া আছে। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার ভ্যালুটা কত আসতেছে দেখো তো। এটাকে 2 দ্বারা ভাগ করলে আমাদের ভ্যালুটা কত আসতেছে দেখো তো? 6.9 আর হচ্ছে 39, ঠিক আছে। 7 ধরলে তাহলে আসবে 46/23, মানে আমাদের হচ্ছে 39 যদি হয়, এটাকে যদি 2 দ্বারা ভাগ করে দিই আমরা, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে 23, মানে তোমার আসবে 22.95 এরকম, মোস্ট প্রবাবলি 22.95 দেখো তো অলমোস্ট কার সমান? অলমোস্ট 23-এর সমান। দেখো তো সোডিয়ামের ভর আসছে কিনা? হ্যাঁ ভাই আসছে। তার মানে আমি যদি এই দুইটা ভর যদি যোগ করি, এইটা আর এইটা, এদের গড় বের করলে মাঝখানেরটা পাওয়া যাবে। ঠিক সিমিলারলি স্যার এরকম ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়ামের জন্য দেখছে, এবং এইখানেও ঠিক সিমিলারলি এই দুইটা ভর যোগ করলে মাঝখানেরটা পাওয়া যায়। এরপরে স্যার দেখলো আরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইখানেও যোগ করলে কি পাওয়া যায়? মাঝখানেরটা পাওয়া যায়। অস্থির না? মাঝখানেরটা ভর পাওয়া যায়। তো এইভাবে সে কি করলো? এদেরকে সাজায় নিল, ঠিক আছে। এভাবে সাজায় বললো এরকম তিনটা করে যদি আমরা করি, গ্রুপ করি, এবার তিনের গ্রুপ করা যায়, ঠিক আছে, গ্রুপ করা যায় এদেরকে এরকমভাবে, তাহলে মাঝখানেরটার ভর পাওয়া যাবে। বুঝতে পারছো? তাহলে একটা সুন্দর জিনিস দিল তাই না? এভাবে সে তিনে গ্রুপ করলো। হ্যাঁ, আচ্ছা, এখন সমস্যাটা কই? সমস্যাটা হয়েছে, দেখো, আমি যদি এই 3টা পরমাণু নেই, আমি যদি নাইট্রোজেন নেই, ফসফরাস নেই, আর্সেনিক নেই, এরাও তো সিমিলার ধর্মেরই তোমার মৌল, তাই না? এই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক একই ধর্মের, কাছাকাছি ধর্মের মৌল।
এই যে আর্সেনিকের ভর হচ্ছে 74.9 আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 33, তাই না? আচ্ছা ওকে, 33। তো পারমাণবিক সংখ্যা হচ্ছে এর কত? 33। পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। ওকে, যাই হোক, সংখ্যা নিয়ে কাজ নেই, ভর নিয়ে কাজ। তো তুমি এবার একটু চিন্তা করো তো, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো তো। তুমি দেখো তো এখন এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখো তো মাঝখানেটা পাওয়া যায় কিনা। 14 আর হচ্ছে 74.9, তার মানে আমাদের আসবে হচ্ছে 88.9, 89 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন দেখো তো 89 ডিভাইডেড বাই 2, তোমরাই বলো তো এইবার কি সেম জিনিসটা আসতেছে কিনা, এইবার কি 31 আসতেছে কিনা। তুমি দেখো তো 14 আর হচ্ছে 74.9 আমরা যদি যোগ করি এবং সেই জিনিসটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তুমি বলো এবার কি আসতেছে? কত আসছে? 84.9। তার মানে আমরা 84.9 যদি 88.9 তাহলে আসবে 44.9 এর ভাগ করলে 44.45। অথচ আমি দেখতে পাচ্ছি আমার ফসফরাসের ভর কত? 31। ফসফরাসের ভর কত? 31। তাহলে এখন বলো এটা কি মিললো? এটা কি মিললো? এটা কি হইল? এটা কি হইল? হইল না। এটা কি হইল? হইল না। তো জিনিসটা আসলে সবার জন্য খাটে না। ওস্তাদ যেই থিওরি দিছে ওই আমলে দিছে দেখে বাইচে গেছে স্যারে যে থিওরি দিছে এটা সবার জন্য খাটে না। এটা খাটে কারলে জানো? এই 3টার লিগেই, এই 3টা গ্রুপের জন্যই খাটে, কেবল এদের জন্যই খাটে, আর কারো জন্য খাটে না, আর কারো জন্য খাটে না। শুধুমাত্র এই গ্রুপগুলোর জন্যই প্রযোজ্য, আর কোনো গ্রুপের জন্য প্রযোজ্য না। তো এইটাই হচ্ছে লিমিটেশনস অফ ডোবেরাইনার্স ট্রায়ার্স বা ডোবেরাইনার ত্রয়ীর তোমার সীমাবদ্ধতাগুলো কি? সীমাবদ্ধতা হচ্ছে, প্রথম সীমাবদ্ধতা হচ্ছে সকল এলিমেন্টকে জন্য তুমি এভাবে করতে পারবা না, এবং সেকেন্ডটা হচ্ছে আসলে এই 3টার বাইরে আর কারো জন্যই আসলে প্রযোজ্য না। কি বোঝা গেছে কিনা? বোঝা গেছে কিনা বলো? ওকে ওকে, ফাইন। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ডোবেরাইনার যদি তোমাকে বলে নিচের কোনটি ডোবেরাইনার ত্রয়ী, যদি তোমাকে কখনো প্রশ্ন করে, তুমি কি উত্তর দিবা? ভাই এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই 3টা, অথবা ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এই 3টা, অথবা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 3টা, এরাই হচ্ছে কেবল ডোবেরাইনার ত্রয়ী। ঠিক আছে, বাকি কোনোটা কিন্তু না। যদি তোমার অপশন এরকম থাকে এগুলোর আবার দিও না। ঠিক আছে, এই 3টা, তো এগুলো পরীক্ষায় আসতে পারে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা স্কিপ করি। মনে রাখবা, তুমি যেই জিনিসগুলো একাডেমিকে স্কিপ করবা বা যেই জিনিসগুলো তুমি স্কিপ করো অ্যাডমিশনে সাধারণত সেখান থেকেই বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমরা ওই জিনিসগুলোকে এখন বেশি ফোকাস করব। ওকে, চলো আমরা শুরু করি। তারপরে এবার একটু দেখো, এখন আমাদের আসলো হচ্ছে নিউল্যান্ডস ল অফ অক্টেভস। ঠিক আছে, এখন এটাকে বলা হয় অষ্টক তত্ত্ব আর কি। ঠিক আছে, অক্টেভস মানে হচ্ছে অষ্টক তত্ত্ব। কে দিছে? নিউল্যান্ড দিছে। এখন নিউল্যান্ড কি দিছে? ওস্তাদ কি বলছে? ওস্তাদ আসলে ওই যে সা রে গা মা পা ধা নি সা, হ্যাঁ, এটার প্রতি এটার ব্যাপক ফ্যান ছিল ওস্তাদ। ঠিক আছে, সা রে গা মা পা ধা নি সা, ওস্তাদ এটার ব্যাপক ফ্যান ছিল। হ্যাঁ, তো কি হয়েছে দেখো তো সা রে গা মা পা ধা নি আবার কি সা, সা রে গা মা পা ধা নি আবার কি সা। ঠিক আছে, আবার সাথে ব্যাক করছে। তো সে কি করছে? পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলগুলোকে পরপর সাজাইছে। পারমাণবিক ভরের ভিত্তিতে, যেমন হাইড্রোজেনের ভর অনুযায়ী সবাইকে সে সাজাইছে। দেখো সাজাইছে, সাজানোর পর সে বলছে 8 নম্বর মৌলটা আবার ওই 1 নম্বর মৌলের সাথে সেম হবে, মানে 1 নম্বর মৌলের গ্রুপে চলে আসবে, এদের ধর্ম একই রকম হবে। দেখো কি করছে? হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে কি ফ্লোরিন হওয়ার কথা না? ফ্লোরিনটা সে আবার কি করছে? আবার হাইড্রোজেনের গ্রুপে নিয়ে আসছে। সে বলছে হাইড্রোজেনের ধর্ম আর ফ্লোরিনের ধর্ম অনেকটা একই রকম হবে। ঠিক সিমিলারলি এভাবে আবার গেছে, আবার 8 নাম্বারটারে আবার সে 1 নম্বর গ্রুপে নিয়ে আসছে। কি বোঝা গেছে কিনা? তো এইটাই কি বলা হয় হচ্ছে আমাদের নিউল্যান্ডসের ল অফ অক্টেভস। তো সে কি করছে দেখো, অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন দ্য অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ম্যাসেস, মানে ভর বাড়ার সাথে সাথে ভরের সাথে সাথে এদেরকে অ্যারেঞ্জ করছে। আচ্ছা, প্রপার্টিস অফ এভরি 8 এলিমেন্ট ওয়ার সিমিলার টু দ্য ফার্স্ট এলিমেন্ট, মানে 8 নাম্বার এলিমেন্টার প্রপার্টিস হবে ফার্স্ট 1 নাম্বার এলিমেন্টের মতো। ঠিক আছে, তো এইভাবে সে সুন্দর মতো করে সাজায় সে একটা পিরিয়ডিক টেবিল তখন দিছে। ঠিক আছে, সে একটা পিরিয়ডিক টেবিল ওই সময়টাতে দিছে। বুঝতে পারছো? দিল, ভালো কথা। তো সুন্দর একটা পিরিয়ডিক টেবিল দিছে, কিন্তু এইটা তো আবার কিছু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কি দেখো, আমি একটা অংশ সবুজ করে রাখছি, দেখছো?
আর বাকি অংশগুলো লাল করে রাখছি, দেখছো? দেখছো না? দেখো যে অংশটা সবুজ করছি কেবল এইটুকের জন্যই তার কথা খাটে, কেবল ক্যালসিয়াম পর্যন্তই তার কথা ঠিক আছে। ভর অনুযায়ী যদি আমরা এদেরকে এরকমভাবে সাজায় যাই, সিকোয়েন্সিয়ালি সাজায় যাই, তাহলে এদের ধর্মের মিল পাওয়া যায়, সেটা শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত। বাকি যেটি আছে এটি কারোর লাগে কারোর ধর্ম মিলে না। বাকি কারোর সাথে অ্যালুমিনিয়ামের সাথে ক্রোমিয়ামের ধর্ম কোত্থেকে মিলবে? কোত্থেকে মিলবে? সিলিকন আর টিনের ধর্ম হইল না, তো বাকি কারোটার সাথেই মিলে না। এরপর দেখো হ্যাঁ কি ধান্দাবাজি করছে। হ্যাঁ দেখো একটা ঘরের মধ্যে দুইটা করে মৌল ফালাই দিছে। এই দেখো মাঝে মাঝে দেখছো এক ঘরের মধ্যে দুইটা করে মৌল দিয়ে দিছে। এটা কি হইল? জীবন হইল না। আবার দেখো কি করছে, কোবাল্ট আর নিকেল রে এক জায়গায় রাখছে। কোবাল্ট আর নিকেলের ধর্ম কি একই রকম? ইম্পসিবল। কোবাল্টের ধর্ম হচ্ছে আয়রনের মতো, মানে রাখলে আয়রন আর কোবাল্ট এক লগে রাখতে পারতো, হ্যাঁ কোবাল্ট আর নিকেল এক লগে রেখে দিছে। এটা কিছু হইল? তো এরকম সে কিছু জগা খিচুড়ি মারছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এটার লিমিটেশনস। কার কতটুকু পর্যন্ত প্রযোজ্য? যদি বলে যে নিউল্যান্ডের ল অফ অক্টেভ কোন পরমাণু পর্যন্ত প্রযোজ্য? ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, ঠিক আছে? ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য। তো চলো আমরা একটু তার ড্রব্যাকসগুলো দেখে ফেলি। কি বলছে দেখো তো, শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত অ্যাপ্লিকেবল, এরপর উল্টাপাল্টা, ঠিক আছে? এরপর উল্টাপাল্টা। এরপর কি করছে, মেলানোর জন্য হুদাই গোজামিল দিয়া এক গ্রুপে ভিন্ন ধর্মের মৌল ঢুকাই দিছে, যেমন কোবাল্ট এবং নিকেল। এখন তুমি কও এই কোবাল্ট এবং নিকেল রেতে দিলি তুই হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন, আমি বুঝলাম না হয় এদের ধর্ম কাছাকাছি, না আমি বুঝলাম হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন এদের ধর্ম কাছাকাছি, এই গ্রুপের মধ্যে এই ক্লোরিনের লগে কোবাল্ট আর নিকেলের এখানে কি কোনো মিল আছে? তুমি কও ক্লোরিনের লগে কোবাল্ট নেই, মানে ক্লোরিনের ধর্মের সাথে কোবাল্ট নিকেলের ধর্মের কোনো মিল আছে? মাঝখানে দেওয়ার পরে আবার এসে ব্রোমিন, এরপর আবার ঢুকে গেছে প্যালাডিয়াম, এরপর ঢুকে গেছে আয়োডিন। এটা কি হইল? এটা কিছু হইল? মানে মাঝখানে এগুলো কইছে অধাতু, আবার ধাতু ঢুকে দিলে আবার অধাতু, আবার কি করলো এটা? এটা কি হইল না। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য। তারপরে হুদাই গোজামিল দিয়া এক গ্রুপের ভিন্ন ধর্মের মৌল ঢুকাই দিছে, আবার এক ঘরে দুইজনরে বসাই দিছে। আবার নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের পরে হ্যাঁ বসের মডেলের জানাজা পড়া হয়ে গেছে। এই গ্রুপ এই যে এখানে নিষ্ক্রিয় গ্যাস নামক কোনো কিছু তো নাই। নিষ্ক্রিয় গ্যাস যে আবিষ্কার হলে তাদেরকে কোথায় বসাবে, তাদেরকে কিভাবে বসাবে, এইগুলা নিয়ে কোনো কিছুই তার কথা নাই, এবং হচ্ছে এখানে বসানোর মতো কোনো জায়গাও নাই। বুঝ যাও? তাহলে স্যার যে দিছে, স্যারের যে জানাজা পড়ছে কে বলতো? স্যারের জানাজা পড়ছে যখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়েছে। নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হওয়ার পরে স্যারের যে মডেলটা, এই মডেলের কি বড় হয়েছে বলতো? জানাজা পড়া হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ফাইন। তো এই হচ্ছে আমাদের নিউল্যান্ডের ল অফ অক্টেভস, ঠিক আছে? নিউল্যান্ডস ল অফ অক্টেভস। আই হোপ কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে। তো আশা করি যদি বলে নিউল্যান্ডের ল অফ অক্টেভের তোমার রুলসটা কি, বা হচ্ছে এখানে কোনটা পর্যন্ত এদের ত্রুটিগুলা কি বা লিমিটেশনসগুলা কি, পারবা না? আশা করি তোমরা সবাই পারবা, ঠিক আছে? ওকে, ফাইন। তো এই জিনিসগুলো হ্যাঁ তুমি দেখো শুধুমাত্র একদম বসে রিপিট প্লিজ। কি রিপিট করবো ভাইয়া? দেখো তো যে শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত অ্যাপ্লিকেবল, এরপর উল্টাপাল্টা, মানে ক্যালসিয়াম পর্যন্ত অ্যাপ্লিকেবল, এরপর উল্টাপাল্টা। তুমি তো দেখো, খেয়াল করো ভাই, ক্যালসিয়াম পর্যন্ত ঠিক আছে, এরপরে এই রেগুলার লগে দেখো বিরিয়ানি, মোগলাই কাবাব, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম মিলে, কিন্তু এরপরে কি ক্রোমিয়ামের পর সাথে কি এগুলোর কোনো মিল আছে? বোরন, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, কার্বন, সিলিকন, টাইটেনিয়াম, নাইট্রোজেন, ফসফরাসের লগে ম্যাঙ্গানিজ। তুমি বলো এটা কি হইল? এই গ্রুপ কি এরকম মিললো? না বুঝার কি আছে? এই সবুজটা পর্যন্ত অ্যাপ্লিকেবল, বাকিগুলো অ্যাপ্লিকেবল। এটা তোমার পড়ারই দরকার নেই, এটাকে মুখস্থ করবা জীবনও না, এটাকে মুখস্থ করবা এগুলা জীবনও না। তোমার কাম কি? তোমার কাম হচ্ছে খালি বুঝা যে ওস্তাদ কইছে প্রতি 8টা মৌল পরপর ধর্মগুলা সেম হবে, কিন্তু তার এটা কত পর্যন্ত টিকে? 20 পর্যন্ত, এর পরেগুলা টিকে না, ঠিক আছে? তুমি পড়বা জাস্ট তার ত্রুটি, তুমি হচ্ছে তার ত্রুটি নিয়ে কথা বলবা। এরপরে মিলানোর জন্য হুদাই গোজামিল দিয়ে কি করছে, এই দেখো হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিনের গ্রুপের মধ্যে কোবাল্ট আর নিকেলে বসাই দিছে। কোবাল্ট আর নিকেল কি এদের গ্রুপের মধ্যে হয়? এদের ধর্ম কি একই রকম? জীবনও না। আচ্ছা, এরপরে কি করছে ওস্তাদ? এরপরে দেখো আবার এক ঘরে দুজনরে বসাই দিছে। এক ঘরে দুজন বসতে পারে একটা পর্যায় সারণীর। আচ্ছা, এরপরে কি করছে? নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হওয়ার পরে নিষ্ক্রিয় গ্যাসে তুমি কই বহাবা? সেটা বসে 8 নাম্বার, প্রতি 8 নাম্বার পরপর। তা 8 তুমি কোন ঘরে নিষ্ক্রিয় গ্যাসে বসাবে? বসাইলে কি 8 নাম্বারটা মিলবে? আর মিলবে না। মানে যাই 20 পর্যন্ত মিলে হেডেও মিলবে না। নিষ্ক্রিয় গ্যাস বসাই দিলে, নিষ্ক্রিয় গ্যাস তুমি যদি বসাও, যে যাই 20 পর্যন্ত মিলছিল সেইটানো মিলবে না, হেও গন, হেডেও গন। বুঝছো?
বুঝছো? তো এই হচ্ছে ওস্তাদের কাহিনী। তো এগুলা কি তুমি মুখস্থ করবা? জীবনও না। এখন তোর আবার অনেকেই আছে, অনেক পাকনা আছে, এই মুখস্থ করতে যাবো। তোর আমি বলবো না তোর কি পড়া লাগবে না পড়া লাগবে, তোর আমি বলবো, সমস্যা নেই। তোর কাম হচ্ছে এনতে শুধু লিমিটেশনস পড়া, বুঝা জিনিসটা কি, যেন এনতে প্রশ্ন আসলে যেন তুমি উত্তর করতে পারো। ড্রোবেনাইরার ট্রায়ার্স কে কে, এখানে কোনটা কোনটা তোমার হচ্ছে ড্রোবেরাইনার্স ট্রায়ার্স বা ড্রোবেনাইরা ত্রয়ী কে কে কোনটা, এইগুলা জাস্ট বুঝা, আর কিছু না। তোমার এমসিকিউতে আসবে নিচের কোনটি ড্রোবেরাইনা ত্রয়ী, তো তুমি জাস্ট এই জিনিসটা বুঝা। তোমার এমসিকিউতে আসবে যে নিউল্যান্ডের অক্টেভ রুল কত পর্যন্ত প্রযোজ্য, কোন পরমাণু পর্যন্ত প্রযোজ্য, ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, ঠিক আছে? তো এইরকম ছোটোখাটো কিছু এমসিকিউ আসবে, তার জন্য তোমাদেরকে জাস্ট জিনিসগুলো দেখাচ্ছে, এগুলো মুখস্থ করে করতে চায়ও না কেউ, হ্যাঁ? ওকে, চলো তাহলে এরপরে নর্মাল পর্যায় সারণী মুখস্থ করতে পারো না, আর হেগোডি করবা কি করতে? আমার যেটা দরকার এটাই তো তোমরা মুখস্থ করতে পারো নাই। এই ওই পুরান আমলের পর্যায় সারণী মুখস্থ করে কোনো লাভ আছে? এগুলো খালি তোমাদের আইডিয়া দেওয়ার জন্য দেখাইতেছি, ঠিক আছে? এখন শোনো, এবার আসছে কে? এবার আসছে বাবা মেন্ডেলিভ। এখন কে আসছে? বাবা মেন্ডেলিভ আসছে। বাবা মেন্ডেলিভ কি করছে দেখো, বাবা মেন্ডেলিভ এসে পর্যায় এই পরমাণুগুলারে খুব সুন্দর মতো করে সে সাজাইছে। পরমাণুগুলারে বাবা মেন্ডেলিভ খুব সুন্দর মতো করে সাজাইছে। বাবা মেন্ডেলিভ যখন পর্যায় মানে সাজায়, তখন পরমাণু কয়টা ছিল বলো তো? তখন এলিমেন্ট বা পরমাণু কয়টা ছিল বাবা মেন্ডেলিভের আমলে? পরমাণু ছিল 63টা, 63টা, ঠিক আছে? 63টা। এটার বেসমেন্ট কি ছিল? ভিত্তি কি ছিল? ভিত্তি কি ছিল বলো তো? ভিত্তিও ছিল পারমাণবিক ভর। পারমাণবিক ভর। ওস্তাদ কার 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 অনুযায়ী সাজাইছে বলো তো? পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে, বুঝছো? পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখো এইখানে তুমি একটু খেয়াল করো, এইখানে গ্রুপ কয়টা আর পর্যায় কয়টা? গ্রুপ আর পর্যায়, হ্যাঁ? বাবা মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টা গ্রুপ ছিল, কয়টা পর্যায় ছিল, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে বাবা মেন্ডেলিভের পর্যায় সারণীতে, হ্যাঁ, বাবা মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টা গ্রুপ ছিল, কয়টা পর্যায় ছিল? এই ধরো তো কয়টা গ্রুপ, এই ধরো একটা গ্রুপ, এই দেখো একটা গ্রুপ, এভাবে খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7 8টা গ্রুপ। বাবা মেন্ডেলিভের পর্যায় সারণীতে গ্রুপ আছিল 8টা, পর্যায় কয়টা? 6টা। এই দেখো 1 নম্বর পর্যায়, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, পর্যায় হচ্ছে 6টা। তোমার কি কি পড়তে হবে এখান থেকে? এই যে আমি দিয়ে দিছি, পাকনামি করে কেউ আবার মুখস্থ করতে যাইস না, কেউ মুখস্থ করতে চাইছিল তো দেখারই দরকার নাই। তো যা যা দরকার সেটা তুই দেখ। গ্রুপ কয়টা? 8টা। পর্যায় কয়টা? 6টা। ভিত্তি কি? পারমাণবিক ভর। পরমাণু কয়টা? 63টা। পরমাণু কয়টা? 63টা। কে কইছে? বাবা মেন্ডেলিভ। বাবা মেন্ডেলিভের পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? ওকে। এবং বাবা মেন্ডেলিভ কি করছে, একটু যদি প্রথম লাইনের দিকে তাকাও, তুমি যদি প্রথম লাইনটার দিকে তাকাও, এখানে খেয়াল করো, অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে কি কি জানি কাহিনী কেচ্চা করছে বাবা মেন্ডেলিভ। কি করছে? অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে কিছু কাহিনী কেচ্চা করছে। দেখো, এই দেখো প্রথম দিকে তাকাও, অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে কিছু কাহিনী কেচ্চা করছে। আর আবার দেখো যে RO2 RO3 তারপর নিচে দেখো RH4 RH3 আর কি? আর মানে হচ্ছে মৌল, আর মানে হচ্ছে মৌল। সাপোজ এখানে লিথিয়াম আছে, তো এই লিথিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাইছে, লিথিয়ামের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাইছে, বুঝছো? লিথিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাইছে, লিথিয়ামের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাইছে। তো লিথিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে হয় Li2O, আর হাইড্রোজেনের বিক্রিয়া করা হয় আরেক জায়গায় হবে লিথিয়াম LiH। সোডিয়ামের সাথেও সেম, সোডিয়ামের সাথেও অক্সিজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া করাইছে। বিক্রিয়া করে দেখা গেছে সোডিয়ামের জন্য পাওয়া যায় Na2O, আর এইখানে আরেক জায়গায় হবে সোডিয়াম, তাহলে সোডিয়াম আর সাথে হচ্ছে হাইড্রোজেন NaH। তো ওস্তাদ কি করছে, এরকম দুইটা পরমাণু নিয়ে কাজ করছে। দুইটা পরমাণুকে সে হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে নিছে। এই দুইটা পরমাণুর সাথে বিভিন্ন মৌলের বিক্রিয়া করাইছে। বিক্রিয়া করে যাদের ক্ষেত্রে একই ধরনের যৌগ পাওয়া যায় তাদেরকে এক পাশে একটা গ্রুপের মধ্যে রাখছে, যাদের ক্ষেত্রে একই রকম মৌল পাওয়া যায় তাদেরকে একটা গ্রুপের মধ্যে রাখছে, ঠিক আছে? তো তাহলে এখন তুমি চিন্তা করো, সাপোজ কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিলা, দেখো কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিলা, কি পাবা? কার্বন ডাইঅক্সাইড। এই দেখো RO2, মানে আরেক জায়গায় কার্বন বসায় দিলে CO2। আবার দেখো কার্বনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে কি তৈরি করে? CH4, মিথেন। তাহলে দেখো এই যে আরেক জায়গায় C বসায় দাও, CH4। ঠিক সিমিলারলি সিলিকন দিলেও সেম কাহিনী হবে। তো যারা কার্বন আর হাইড্রোজেনের সাথে একই রকম বিক্রিয়া, কার্বন আর অক্সিজেনের সাথে হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে একই রকম বিক্রিয়া করে, তাদেরকে ওস্তাদ একই গ্রুপের মধ্যে স্থান দিছে। বুঝতে পারছো? কার ভিত্তিতে? সিকুয়েন্সিয়ালি, ভরের সিকুয়েন্সিয়ালি। কার সিকুয়েন্সিয়ালি? ভরের সিকুয়েন্সিয়ালি দিয়ে সুন্দর মতো করে একটা চমৎকার পিরিয়ডিক টেবিল ওস্তাদ বানাইছে। এটা বেশ কয়েকদিন ধরে ভালোই চলছিল, ঠিক আছে?
বুঝতে পারছো? তো তাইলে এখন যদি তোমার কোশ্চেন আসে পরীক্ষায় যে কোন দুইটা পরমাণুকে তোমার ভিত্তি হিসেবে ধরা হয়েছে, কোন দুটি পরমাণুকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে বলো তো? অক্সিজেন অক্সিজেন ও হাইড্রোজেন, অক্সিজেন ও হাইড্রোজেনের সাপেক্ষে সাপেক্ষে হাইড্রোজেনের অক্সিজেন ও হাইড্রোজেনের সাথে সাথে বিক্রিয়া সাপেক্ষে গ্রুপিং করা হয়েছে। বিক্রিয়া সাপেক্ষে সাপেক্ষে গ্রুপিং করা হয়েছে, গ্রুপিং করা করা হয়েছে। ওকে, তাহলে বলো তো তোমাকে যদি এরকম এবার প্রশ্ন করে, এখন যদি তোমাকে প্রশ্ন করে দিমিত্রি মেন্ডেলিভের পর্যায় সারণীতে, দিমিত্রি মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলগুলোকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে কোন দুটি মৌলের সাথে বিক্রিয়ার সাপেক্ষে, কোন দুটি মৌলের সাথে বিক্রিয়ার সাপেক্ষে বলো তো? কোন দুটি মৌলের সাথে বিক্রিয়ার সাপেক্ষে? অক্সিজেন ও হাইড্রোজেন। কোনটা বলো তো? অক্সিজেন ও হাইড্রোজেন। ক্লিয়ার? ক্লিয়ার? অক্সিজেন ও হাইড্রোজেন। বুঝতে পারছো? তো এই যে জিনিসগুলো, এই যে ছোটোখাটো কিছু নোট, ছোটোখাটো কিছু জিনিস, আমার মনে হয় তোমরা মেজরিটি অফ স্টুডেন্টস এই জিনিসগুলো স্কিপ করে আসছো এইচএসসিতে। এইচএসসিতে তোমরা এই জিনিসগুলো স্কিপ করে আসছো, তাই না? ইজেন্ট ইট ট্রু? কে কে পড়ছো এই জিনিসগুলা? এগুলা কে কে পড়ে আসছো আমাকে একটু বলো তো দেখি, কে কে পড়ে আসছো? আচ্ছা, তোমাদেরকে তাও একটা কথা বলি, শোনো। তোমরা আমাদের কাছে ভাইয়া যখন পড়াবো, আমি এবার পর্যায়বৃত্ত ধর্মটা তোমাদের পড়াচ্ছি। গত বছর আমি হচ্ছে রাসায়নিক বন্ধন পড়াইছি। তো রাসায়নিক বন্ধন আর্কাইভে কিন্তু আমার রাসায়নিক বন্ধনের ক্লাস দেওয়া আছে, রাসায়নিক বন্ধনের ক্লাস দেওয়া আছে আমার। তাহলে বাকি হচ্ছে কি পর্যায়বৃত্ত ধর্ম। এই জন্য ভাইয়া এই বছর পর্যায়বৃত্ত ধর্ম পড়াচ্ছি, ঠিক আছে? যে যদি কারো আমার ক্লাস পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে তোমরা রাসায়নিক বন্ধনের পার্টটা আর্কাইভ থেকেও করতে পারো। আবার আমাদের যে লাইভ ক্লাস হবে, আমাদের ডিডি চাচ্চু ক্লাস নেবে, তোমাদের মাইটি আর ভাইয়া ক্লাস নেবে, তাদের লাইভ ক্লাসে করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? বাট তোমাদের জন্য সকল কিছুর অপশন আমরা রেখে দিয়েছি এই বছর, এবং তোমাদেরকে ইনশাল্লাহ এমন কোয়ালিটি কন্টেন্টই আমরা ইনশাল্লাহ দিব যেন অন্য যে কোনো জায়গার থেকে তুমি অবশ্যই এখানে একটা ইনফরমেশন হলো বেশি জানবা। অবশ্যই তুমি আমাদের কাছে একটা ইনফরমেশন হলো, একটা কন্টেন্ট হলো তুমি বেশি পাবা অন্য যে কোনো জায়গার থেকে। ওকে, অনেক জায়গায় ক্লাস শুরু করছো আমি জানি, এই আমার মনে হয় না এত খুঁটিনাটি এত ধরে ধরে তোমাদেরকে পর্যায় এই হিস্ট্রি থেকে কেউ আসলে তোমাদেরকে এই জিনিসগুলো দেখাই দিয়ে। ওকে ফাইন, চলো চলো। আচ্ছা, সমস্যা নেই, এটা কিছু তোমার দেখার দরকার নেই, এগুলো দেখে তুমি কি করবা? এই জিনিস তুমি মুখস্থ করবা? এই জিনিস তুমি পড়বা? জীবনও না। তোমার কাজ আছিল এখানে এটার থেকে আমি একটা জিনিস বুঝানো। কি বুঝানো? কয়টা গ্রুপ, কয়টা পর্যায়ে, কার সাপেক্ষে তোমার গ্রুপিং করছে, পরমাণুর সংখ্যা কয়টা, ভিত্তি কিছু, দ্যাটস ইট। তোমার যা যা জানা দরকার এখানে দিয়ে দিছি ভাইয়া, তোমার যা যা জানতে হবে ওই জায়গায় ভাইয়া দিয়ে দিছি, তোমার কাজ শেষ, তোমার আর কোনো কাম নাই, ঠিক আছে? ওকে চলো, এবার দেখো লিমিটেশনস অফ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। আচ্ছা, এখন তার লিমিটেশনস কি? বাবা মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের লিমিটেশনস কি? লিমিটেশনস হচ্ছে হাইড্রোজেনের জন্য কোনো ফিক্সড পজিশন নাই, হাইড্রোজেনের জন্য কোনো ফিক্সড পজিশন নাই এখানে। হ্যাঁ, যদিও হাইড্রোজেনকে এই জায়গায় দেওয়া হয়েছে, বাট দেখো হাইড্রোজেনের জন্য আসলে কোনো ওইরকম ফিক্সড কোনো পজিশন এই জায়গাতে স্টেবল পজিশন সে করতে পারে নাই। আইসোটোপ আবিষ্কারের পর গ্যাঞ্জাম শুরু, যেহেতু ভরের ভিত্তিতে সাজাইছে। ওকে, দেখো তো বাবা মেন্ডেলিভ কি করছে? বাবা মেন্ডেলিভ যেটা করছে, ভরের সাপেক্ষে মৌলগুলোকে সাজাইছে, তাই না? যার ভর বেশি তাকে একদিকে রাখছে, যার ভর কম তাকে আরেক দিকে রাখছে, ভরের সাপেক্ষে সাজাইছে। এখন তুমি চিন্তা করো, আইসোটোপের নাম তো সবাই শুনছো, আইসোটোপ তো চিনো অ্যাটলিস্ট, তাই না? যেমন কার্বন, আমি তোমারে বললাম, সাপোজ ধরো তোমার আমি বললাম যে কার্বন 12 আর তোমারে বললাম আমি কার্বন 14, তাকায় দেখো এখন দুইটাই কার্বন, কিন্তু দুইটা কার্বনের ভর কি সেম? অবশ্যই না, ভর তো সেম না। তাহলে ভর যদি সেম না হয় তাইলে কি করতে হবে? মানে এদেরকে আমি কোন ঘরে বসাবো, কেমনে বসাবো? এখানে কার্বন বসাইতে হবে, এই যে 14 ভর, তাহলে নাইট্রোজেনের জায়গায় কার্বন ঢুকে যাবে। তো এই আইসোটোপ আবিষ্কারের পরে ইন্নানিল্লাহে অইনানিল্লাহে রাজিউন, শেষ, এইটা শেষ হয়ে গেছে, এই পর্যায় সারণী গণ। ঠিক আছে, এরপরে কি নতুন আবিষ্কৃত মৌলের স্থান কই হবে এটা নিয়েও সঠিক কোনো ধারণা নাই। যদি পরবর্তীতে নতুন নতুন আবিষ্কৃত মৌল সেগুলোর স্থান কোথায় হবে এটা নিয়েও কোনো প্রপার ধারণা নাই। আর আইসোটোপ আবিষ্কারের পরে তো গণই হয়ে গেছে। হ্যাঁ, এটার একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে
যেমন আগেরটাতে আগে কি ছিল, এই ওস্তাদের ক্ষেত্রে নিউল্যান্ডের ক্ষেত্রে কি ছিল, যে ভাই নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের পরে ওর জানাজা পড়া হয়ে গেছে। এখন দিমিত্রি মেন্ডেলিভের ক্ষেত্রে এখানে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের পরে ওস্তাদ কি করছে, সুন্দর মতো করে একটা জায়গা রেখে দিছে, এই যে এই ফাঁকা জায়গার মধ্যে নিষ্ক্রিয় গ্যাসগুলোরে বসাই দিব, এটার নাম দিচ্ছে শূন্য গ্রুপ। এই গ্রুপের নাম হচ্ছে গ্রুপ শূন্য। এই গ্রুপের মধ্যে সুন্দর মতো করে নিষ্ক্রিয় গ্যাসগুলো যদি বসায় দেয়, তাহলে দেখা গেছে এইগুলোর আর কোনো প্যারা হচ্ছে না, এগুলো যা আছে তাই থাকে। তো তার সফলতা মোটামুটি একটাই, হ্যাঁ, যে নিষ্ক্রিয় গ্যাসের জন্য আলাদা করে একটা জায়গা বাইর করতে পারছে। ওকে, তো ওভারঅল এই জিনিসগুলোর উপর বেস করে পরবর্তীতে এইটা কিন্তু খুবই মানে চমৎকার একটা আইডিয়া ছিল। এই আইডিয়ার উপর বেস করেই পরবর্তীতে আমাদের সেই বিখ্যাত হেনরি মোসলে সাহেব কি করছে, আধুনিক পর্যায় সূত্র দিছে, আধুনিক পর্যায় সারণী দিছে, যার ভিত্তি হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। কত সালে? 1913 সালে। কত সালে? 1913 সালে। ঠিক আছে। ডোবেরাইনার কত সালে? 1817। এটা একটু ভুল আছে, 1817 সালে দিছে। আচ্ছা, তারপর হচ্ছে নিউল্যান্ড কত ছিল? 1865। নিউল্যান্ডেরটা দেখো তো, এই যে নিউল্যান্ড ছিল এখানে 1865। ওকে, নিউল্যান্ডেরটা হচ্ছে 1865। ওকে, তো এই হচ্ছে কাহিনী। এইখানে কিছু জিনিস দেওয়া আছে, একদম প্রথমে প্রাউড একটা কাজ করছিল, ওগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলা ডোবেরাইনার, তারপর হচ্ছে নিউল্যান্ড, তারপর হচ্ছে মেন্ডেলিভ, আর হচ্ছে মোসলে। তো আমাদের যে এই যে মোসলে সাহেব আছে, আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা। আর আমাদের একদম 1889 সালে আইইউপিএসি অনুমোদিত, আমাদের তোমরা জানো কেমিস্ট্রির জন্য আমাদের একটা সংস্থা আছে যার নাম হচ্ছে আইইউপিএসি। ওকে, আচ্ছা, তো তারা এই 1889 সালে সর্বাধুনিক একটা পর্যায় সারণী আমাদেরকে স্টেবল করে দিচ্ছে, যেটা আমরা পড়ি। এবং এটার মেইন ভিত্তি কি বলতো? ইলেকট্রন বিন্যাস। এটা মেইন ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসের উপর বেস করে তারা আরেকটা নতুন পর্যায় সারণী করছে, যেটা অনেকটাই আমাদের আধুনিক মানে মোসলে সাহেব যেই পর্যায় সারণী দিছে তার সাথে অনেকটাই সিমিলার। মোসলে সাহেবের পর্যায় সারণীর সাথে অনেকটাই সিমিলার। ঠিক আছে, ওকে, ফাইন। হ্যাঁ, আচ্ছা, ফয়সাল এফ বলছে ভাই রিটেনের জন্য আলাদা ক্লাস নিলে ভালো হয়, তাহলে সেকেন্ড টাইমার প্লাস অন্যান্য ভার্সিটি টার্গেটদের জন্য ভালো হয়। এইখানে বুঝছো, এই যে ফয়সাল, এই জায়গাতে যারা ক্লাস করতেছে এরা সবাই সেকেন্ড টাইমারের প্রিপারেশন নিতে আসছে, বুঝছো? তো তুমি যেহেতু সবাই সেকেন্ড টাইমারের প্রিপারেশন নিতে আসছে, তো আমি তোমার কথা মতো তাইলে এখন আমি ক্লাসটা নিব নাকি? মানে কি একটা কথা বলো তোমরা, তোমার এখানে কত সবাই ফার্স্ট টাইমার, সবাই রিটেন এক্সাম দিবে, আমি এতগুলো স্টুডেন্টের রাইখা তোমার একার জন্য আমি এখন রিটেন পার্ট পড়াবো না? রিটেন পার্ট আলাদা ক্লাসে নিব? আমি আজকে একটা টপিক পড়াইলাম, এই টপিকের এমসিকিউ এক ক্লাসে পড়াবো, এই টপিকের সেম টপিকের রিটেন আমি আরেক ক্লাসে পড়াবো? মানে একটা কমেন্ট যে মানুষ করে, একটা কমেন্ট মানুষ করার তো একটা মানে ব্যাপার আছে। তুমি এই কমেন্টটা 500 বার করছো এতক্ষণে, কি পড়াইছি তোমার মাথায় কিছুই ঢুকে নেই, আমি শিওর। তুমি কমেন্ট নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তুমি আগে কনসেপ্ট শিখো, তুমি বুঝো আগে। তুমি সব কিছু বুঝলে তোমার কোনটা রিটেন কোনটা এমসিকিউ ম্যাটারই করে না মিয়া, এগুলো ডাজেন্ট ম্যাটার। কোনটা এমসিকিউ কোনটা রিটেন ডাজেন্ট ম্যাটার। তুমি কনসেপ্ট শিখো, তুমি রিটেন এক্সাম দিতে পারবা, তুমি এমসিকিউ উত্তর করতে পারবা। ঠিক আছে, সো কমেন্ট অফ করে ক্লাস করো, সুন্দর মতো করে ক্লাস করো, ক্লাসটার দিকে মনোযোগ দাও, মনোযোগী হও। ঠিক আছে, আসো। কাউসার, একটু ইয়াটা ঠিক করো তো, দেখো তো ইয়াটা দেখো, যে একটু বাঁকা হয়ে আছে। ভাইয়া 10:30 শেষ হবো? হ্যাঁ 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 10:30? হ্যাঁ একদম। আমি তাহলে ক্লাস রাখবো 10:30? হ তুই রাখ।